2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের একটা বাকবদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে। দিল্লিতে রাজনীতি, নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপির ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়ানোর কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনীতিতে কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচন বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে, তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভাব্য একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপট ও আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে সেদিকেই নজর দিয়েছে ঢাকা নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। অবশ্য জোর দিয়ে বলছেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না, এ কথাটা মোটেও ঠিক নয়। দেখুন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ, আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গেই ডিল করব, তাই না? কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি আরো বলেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি, বহুবার তাদের বলেওছি যে আপনারা ক্লারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কি। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। রিভা গাঙ্গুলি দাস আরও জানাচ্ছেন, তখন সেখানকার তরুণ পার্লামেন্টেরিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো, তাদের বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজে এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, একথা দুদেশ সকলেই জানেন ও মানেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী যখন 2014-তে দেশের ক্ষমতায় আসেন, তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে 11 নম্বর অশোকা রোডের ঠিকানাতেই ঠিক বিজেপির সদর দপ্তর। তখন বাংলাদেশ থেকে বিএনপি নেতারা সেখানে একাধিকবার এসেছেন। তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনাও করেছেন, এমনকি ঢাকায় দুর্গাপূজা দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হয়নি, দুপক্ষের সম্পর্ক সেভাবে স্বাভাবিক হয়নি কখনো। ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। ঢাকায় ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলছিলেন, ডেফিনেটলি জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তবে আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছেন এবং অ্যাসেস করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরেও কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেও কোনো কারণ নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, এমনও নজির আছে। 2014 সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিজেপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন, যে সফর নিয়ে বিতর্কও কম হয়নি। এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে, কিন্তু জামায়াত বা ইসলামপন্থী দলগুলো নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয়। বিজেপির এমপি শামীম ভট্টাচার্য যেমন সরাসরি বলছেন, তবে আমরা স্পষ্টই জামায়াতের যে চিন্তাভাবনা, তালিবানাইজেশন যে কনসেপ্ট, তার ঘোরতর নিন্দা করি। এটা যে বিরোধিতা করে যাওয়া, সেটা আমরা করছি এবং করে যাব। ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনা পরিষ্কারই বলছে, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে জামায়াতের প্রত্যক্ষ পরোক্ষ তাদের সঙ্গ ত্যাগ করতেই হবে। তাহলে এখন স্বাভাবিকভাবেই ভারতের কর্মকাণ্ড দেখে এ ব্যাপারে সুস্পষ্ট যে তারা জামাত নয়, বিএনপির সাথে নতুন সখ্যতা গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এবং বিএনপির কর্মকাণ্ড দেখেও মনে হয় তারা ভারতের প্রতি যথেষ্ট পজিটিভ আছেন। একটি কথা মনে করিয়ে দেয়া ভালো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রভাবশালী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন,
ভারত আমাদের শত্রু, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে এখন দেখার বিষয়, ভারতের প্রতি বিএনপির এত আন্তরিকতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জনপ্রিয়তা আরও কমিয়ে দেয় কিনা। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।